ব্রেকিং নিউজ। আর এই খবরটা আপনাদেরকে জানাতে পেরে সত্যি খুব আনন্দ লাগছে, কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাচ্ছি বাংলাদেশে এত মিডিয়া আছে, কিন্তু এই খবর এখনো পর্যন্ত কেউ আপনাদের সামনে নিয়ে আসতে পারেনি। জানি বন্ধুরা, বিগত কালকে থেকে বাংলাদেশ সমস্ত সংবাদ মাধ্যমে একটা খবর সবাই প্রচার করছে, ঈদ মোবারক। রমজানের ঈদের মোবারক এখনো দিচ্ছি না, তবে এগুলো খুশির সংবাদ। আর এই অভিযানে সেই লেভেলে একটা ধুমধামাকা অ্যাকশন হয়েছে সংসদের ভেতরে বাইরে এবং রাজপথে। জামাত এনসিপির অসাধারণ রাজনীতি। বিএনপি লাইনে আসতে বাধ্য হবে। এনসিপির ছেলেরা কম পংটা নয়, এরা অনেক কিছুই পারে। এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা ভালো কিছু করতে পারে। এই প্রেসিডেন্ট তিনটা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে সমস্ত খুনের সহযোগী ছিলেন। তার আমলে যে খুনগুলো হয়েছে, একটা খুনের বিরুদ্ধেও তিনি শাসক গোষ্ঠীর প্রতিবাদ করেন নাই সেই খুনে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তাকে নতুন করে আমরা চিনতে পেরেছি। আমরা এতদিন শুধু জানতাম যে এর মতো নরম মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না, কিন্তু এই শুভ্র দাদু যে তার ভিতরে যে এত গরম রয়েছে, তিনি যে প্রয়োজন মুহূর্তে বারুদের মতো জ্বলে উঠতে পারে, সেটি কিন্তু আজকে আমরা দেখেছি। জাতীয় সংসদে চিৎকার করে জামাতের আমিরের নেতৃত্বে ওয়াকআউট করেছেন প্রেসিডেন্ট চুপুর বক্তব্যের সময়। নাহিদ হাসনাত সহ এখানে সকলের কণ্ঠে আমরা দমনী শুনেছি। জুলাই সনদ, জুলাইয়ের যোদ্ধা হিসাবে তারা যেভাবে চিৎকার করেছে। আপনার প্রতি নিবেদন থাকবে, কোন ফ্যাসিস্ট তার দোষর যাতে আজকের এই মহান সংসদে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে। আমরা ফ্যাসিস্ট মুক্ত, আমরা ফ্যাসিবাদের দোষর মুক্ত জাতীয় সংসদ চাই। 2026 সালের 12 মার্চ জাতীয় সংসদ ভবনের 4 দেয়ালের ভেতরে আজ যা ঘটল, তা কি কেবলই সংসদীয় প্রক্রিয়া, নাকি জুলাই বিপ্লবের লাশের ওপর দাঁড়িয়ে এক ভয়াবহ বিশ্বাসঘাতকতার চূড়ান্ত মঞ্চায়ন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আপনারা নিশ্চয় বহুল প্রতীক্ষিত সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম সংসদ অধিবেশন উপভোগ করেছেন। প্রকৃতপক্ষে প্রথম সংসদ অধিবেশনের একটা টার্নিং মোমেন্ট ছিল। নিরস থাকলেও হঠাৎ করে একটা সময় সংসদ প্রাণবন্ত হয়ে ওঠে এবং দীর্ঘ 17 বছর পরে আমরা একটা প্রাণবন্ত সংসদ আজ দেখতে পেয়েছি। এই সংসদ অধিবেশনের মধ্য দিয়ে আমাদের কাছে বিরোধী দলীয় নেতা যিনি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, তাকে নতুন করে আমরা চিনতে পেরেছি। আমরা এতদিন শুধু জানতাম যে এর মতো নরম মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টি হয় না। তিনি শুধু নরম নরম নরম, তিনি কখনো গরম দিতে জানেন না। কিন্তু এই শুভ্র দাদু যে তার ভিতরে যে এত গরম রয়েছে, তিনি যে প্রয়োজন মুহূর্তে বারুদের মতো জ্বলে উঠতে পারে, সেটি কিন্তু আজকে আমরা দেখেছি। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, যথারীতি সংসদ অধিবেশনে সভাপতি হিসেবে যখন খন্দকার মোশাররফ হোসেনকে নিযুক্ত করা হয় প্রথম অধিবেশনের, তখন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জামাতের পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে অভিনন্দন জানান সরকারি দলকে এবং জনাব তারেক রহমানকেও ধন্যবাদ জানান। সেই সাথে তারা একটু আশাবাদ ব্যক্ত করেন যে একটু যদি বিরোধী দলের সাথে এই বিষয়ে আলাপ করা হতো তাহলে এটি আরো প্রাণবন্ত হতো, আরো ভালো হতো। বিরোধী দল তখন আরো সন্তুষ্টি চিত্তে এটাকে গ্রহণ করত এবং সমর্থন জানাতো। এখনো তারা সমর্থন জানাচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কথা। এরপরে জামাত আমির কিছুটা বক্তব্য দেন, তারপরেই সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আসে। এটি অপ্রত্যাশিত ছিল না, প্রত্যাশিতই ছিল। কারণ যখনই বিএনপি বিদ্যমান সংবিধানের ভিতরে থেকে ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে, যেটি আসলে নিয়ম যে প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে পরবর্তী কার্যক্রম শুরু হয়, তো সেই নিয়ম রক্ষা তারা করতে গেছে বিএনপি, যেহেতু তারা সংবিধানের ভিতরে আছে। এখন বিএনপি কেন এই সংবিধান করছে, এরও একটা কারণ আছে। অজানা তো আর কিছুই থাকে না, সেটিও আমি আপনাদেরকে বলবো এবং প্রমাণ সহ দেখাবো যে বিএনপি হঠাৎ কেন এই সংবিধানের প্রেমে পড়ে গেল। একজন মানুষ কখন অসল মালের প্রেমে পড়ে যায়। অসল মাল বুঝতে পেরেছেন তো আপনারা? মনে করেন গ্রামের একটা একেবারে কুচ্ছিরি, চেহারা ভালো না, এরকম একটা মেয়ের প্রেমে পড়ে যায় বা বিয়ে করে তাকে, কখন একটা খুব সুন্দর সুশ্রী বা বড় চাকরিওয়ালা ছেলে কখন করে? সাধারণত আমাদের সমাজে যেটা হয়। অন্যভাবে নিয়ে আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি। যখন ওই মেয়েটার, ওই কুচ্ছিরি বা ওই কালো মেয়েটির যখন
চেহারায় তিনি ভালো নয়, কিন্তু ধন সম্পদে তিনি অনেক ঊর্ধ্বে। তখন অনেক লোভী মানুষ, যাদের দীর্ঘ প্ল্যান থাকে, পরিকল্পনা থাকে, যে অপরের টাকা নিয়ে তিনি কিভাবে অপরের ধনে পোদ্দারি করবেন, এই ধরনের ইচ্ছা যাদের থাকে, তারা কিন্তু ওই মেয়ের প্রেমে পড়ে যায়। অথবা কখনো কখনো আপনারা দেখেছেন যে কোনো বিধবা নারী, প্রচুর ধন সম্পদ তার, হঠাৎ কোনো ইয়াং ছেলে, আইবুড়া ছেলে, তিনি ওই বৃদ্ধাকে বিয়ে করেন। কারণ কি? কারণ তার কাছে কিছু মধু আছে, সেই মধু পাবার লোভে সেখানে তারা বারবার ছুটে যায়। তো বিএনপিরও এরকম একটা মধু তারা পেয়েছে, আমি সেটা প্রমাণ সহ দেখাচ্ছি। তার আগে যেটি বলে নিব সেটি জামাত আমির পরে যখন রাষ্ট্রপতি ভাষণ দিতে যাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে বিরোধী দলের সমস্ত সংসদ সদস্যদের নিয়ে একেবারে বারুদের মতো জ্বলে উঠলেন। দেখুন ভিডিওটি, মজা পাবেন। এই যে ভিডিওটি আপনারা দেখলেন, এখানে কি আমরা এই দীর্ঘ 1.5 বছর ধরে, অর্থাৎ 5 আগস্টের পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত বা আজ পর্যন্ত, এই 12 মার্চ যেদিন সংসদের প্রথম অধিবেশনটা বসলো, এর আগ পর্যন্ত কেউ কখনো কল্পনা করেছে যে এটি আমাদের শুভ্র দাদু শফিকুর রহমান এই ধরনের বারুদ হয়ে উঠতে পারে? তিনি তার সমস্ত সহযাত্রীদের নিয়ে, তার সংসদ সদস্যবৃন্দদেরকে নিয়ে তিনি এইভাবে ওয়াকআউট করতে পারেন বা প্রতিবাদী হয়ে উঠতে পারেন? মনে হচ্ছিল তিনি একেবারে 22-23 বছরের হাসনাতদের সমবয়সী, নাহিদদের সমবয়সী একটি যুবক, সেরকম তিনি টকবক করে জ্বলে উঠলেন। পরে তো শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, তিনি থামলেন না, তার বক্তব্য চালাতেই থাকলেন। আর ঠিক সেই সময় জামাত আমির তিনি তার সমস্ত সংসদ সদস্যদেরকে নিয়ে, বিরোধী দলীয় সদস্যদেরকে নিয়ে ওয়াকআউট করলেন। এসে তিনি বাইরে এসে সাংবাদিকদের কাছে সেখানেও একটি আগুনঝরা বক্তব্য দিয়েছেন। এবং কি কারণে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো যে কেন আপনারা অধিবেশন বয়কট করলেন, সেখানে জামাত আমির 3টি বিষয় উল্লেখ করেছেন, যে 3টি কারণে মূলত আমরা এই রাষ্ট্রপতির ভাষণকে আমরা বয়কট করেছি। এর ভিতরে নাম্বার 1, তিনি বিগত ফ্যাসিস্ট আমলে নিরীহ ছাত্র জনতার বুকে যে নির্মমভাবে গুলি চালানো হয়েছে, তাদেরকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার তিনি তার সম্মতিতে তিনি সমস্ত বন্দোবস্ত করে দিয়েছেন। তিনি এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই বা কোনো রকম শেখ হাসিনাকে নিবৃত করার চেষ্টা করেন নাই। এবং তিনি এই গণহত্যাকারীর একমাত্র অন্যতম দোষর রাষ্ট্রের অভিভাবক হিসেবে। তাহলে এইখানে তিনি অপরাধী, তার এটা মারাত্মক অপরাধ। এবং পরবর্তীতে তিনি এই হত্যাকাণ্ডের কোনো নিন্দা কিন্তু তিনি জ্ঞাপন করেন নাই। আর নাম্বার 2 হচ্ছে, যখন শেখ হাসিনা পালিয়ে চলে গেল 5 আগস্টে, আপনাদের মনে আছে, এই 5 আগস্ট বিকেল বেলা রাষ্ট্রপতি কিন্তু এই চুপ্পু একটা ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগ পত্র আমার কাছে আছে, আমি সেটিতে সম্মতি জ্ঞাপন করেছি, আমি অনুমোদন করেছি, গ্রহণ করেছি। পরবর্তীতে কয়েকদিন আগে আপনারা জানেন 2টি পত্রিকার সাথে তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি ওটি পুরাপুরি অস্বীকার করেছেন এবং তিনি নতুন একটা বয়ান উৎপাদন করার চেষ্টা করেছেন, নতুন একটা বিতর্ক উস্কে দেবার চেষ্টা করেছেন। তাহলে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে মিথ্যাচার প্রকাশ করলেন। কোন এই জাতীয় মানুষ রাষ্ট্রের এই পর্যায় থেকে মিথ্যাচার, এমনিতেই তো মিথ্যাচার একেবারে জঘন্য অপরাধ, তারপরে যদি এই জাতীয় ব্যক্তিরা এই ধরনের মিথ্যাচার করে, তিনি তার সমস্ত পদ এবং সবকিছুর নৈতিকতা হারিয়ে ফেলেন তিনি। সুতরাং এই মিথ্যাবাদী একজন মানুষ, তার ভাষণ শোনা কোনো মতো অবস্থায় উচিত হবে না, কাম্য নয়। যার কারণে তারা তার ভাষণ বয়কট করেছে। আর নাম্বার 3 যেটি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যখন এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, এই নির্বাচনটা কিন্তু রাষ্ট্রপতির একটা অর্ডিন্যান্স, তিনি এই অর্ডিন্যান্স জারি করেন কে? রাষ্ট্রপতি। তিনি এই অর্ডিন্যান্স জারি করেছিলেন, তার অর্ডিন্যান্স অনুযায়ী কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা হয় এবং তিনি এই গণভোট, হ্যাঁ ভোট, না ভোট, এগুলোর সব কিন্তু তিনি অনুমোদন দিয়েছিলেন। যথারীতি নির্বাচন হলো, 70% জনগণ হ্যাঁ ভোট দিয়েছে, 70%। তাহলে যখন তিনি অনুমোদন দিয়েছেন, তার অন্যতম দায়িত্ব, তিনি তো রাষ্ট্রের অভিভাবক, তার অন্যতম দায়িত্ব ছিল
যে সংবিধান সংস্কার পরিষদ যেটি গঠিত হবে এই গণভোটের মাধ্যমে, এই নির্বাচন হবার সাথে সাথে তিনি দুইটারই শপথ পড়াবেন। সরকারি দল একটা শপথ নিয়েছে, আর একটা নেয় নাই, বিরোধী দল দুটিরই নিয়েছে। অথচ এইখানে রাষ্ট্রপতি রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি যে অর্ডিন্যান্স জারি করেছেন, এখানে তার অন্যতম বাধ্যবাধকতা ছিল যে তিনি 30 দিনের ভিতরে একটি অধিবেশন ডাকবেন, কিন্তু এই রাষ্ট্রপতি সেই অধিবেশন ডাকেন নাই। তাহলে এটা তার জন্য মারাত্মক একটা অপরাধ, তিনি প্রচন্ড অপরাধ করেছেন। সুতরাং এই 3টা অপরাধের কারণে এই রাষ্ট্রপতির ভাষণ শোনা এবং ওই সংসদে তার ভাষণ দেবার কোনো অধিকার ছিল না, কিন্তু তিনি দিয়েছেন কি জন্য? কারণ আমাদের বিএনপি, আমাদের সরকারি দল এখন ওই বিধবা নারীর প্রেমে পড়ে গেছে, বা ওই কুৎসিত নারীর প্রেমে পড়ে গেছে, কারণ তার কাছে কিছু মধু আছে। কি মধু আছে? মধুটা হচ্ছে এই সংবিধানের বাইরে বিএনপি যেতে চাচ্ছে না, এই কারণে যে এই সংবিধানের ভিতরে থাকলেই শেখ হাসিনার মতো 17 বছর তিনি ক্ষমতায় থাকতে পারবেন। এবং তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি এবং শুরু হয়ে গেছে। কিভাবে শুরু হয়েছে শুনুন জয়নুল আবেদিন ফারুকের কথা। জয়নুল আবেদিন ফারুক কয়েকদিন আগে প্রেস ক্লাবে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার জীবন এবং কর্মের উপরে একটা ভাষণ দিতে গিয়ে, বক্তব্য দিতে গিয়ে তিনি সেখানে বলেছেন তারেক রহমান 2026 থেকে 31, 2031 থেকে 2037, 2037 থেকে 2042 সাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন। দেখুন, এটাই তাদের খায়েশ, এই জায়গায় মধু। এই সংবিধানের ভিতরে থাকলে তাদের 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকা একেবারে খুব পানির মতো ইজি হয়ে যায়। আর সংবিধানের বাইরে গেলে এই বিদ্যমান কাঠামোর ভিতরে যে সংবিধান সংস্কার পরিষদ এবং গণভোট যেটা বলছে, এটা হচ্ছে 2বারের বেশি তো তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবেন না। জয়নুল আবেদিন ফারুক যদি বলতেন বিএনপি 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, এটি কিন্তু মেনে নেওয়া যেত, কারণ থাকতেই পারে বিএনপি যদি জনগণ ভোট দেয়। কিন্তু এই সংবিধানে, এই সংস্কার পরিষদে সেখানে গণভোটে পরিষ্কার করে বলা আছে যে 2বারের বেশি থাকবেন না। অথচ জয়নুল আবেদিন ফারুক তিনি বললেন যে তারেক রহমান 2042 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন। শুধু তাই নয়, এই কথা বলেই তিনি থেমে যাননি। মার্চ 2026 এই সংসদ ভবন একদিন এদেশের ছাত্র জনতার রক্ত আর ঘাম দিয়ে কেনা মুক্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু আজ সেই ভবনের 4 দেয়ালের ভেতরে যা ঘটছে তা কি সেই স্বপ্নের সাথে এক ভয়াবহ বিশ্বাসঘাতকতা নয়? সংসদের প্রথম অধিবেশন, অথচ শুরুতেই এক রক্ত হিম করা পরিস্থিতির অবতারণা। বিরোধী দলের ওয়াকআউট, সরকারি দলের নেতাদের বিতর্কিত হাততালি এবং পর্দার আড়ালে বোনা এক নতুন নীল নকশা, সব মিলিয়ে কি এক নতুন স্বৈরাচারের বীজ বপন করা হচ্ছে? এই যে সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যখন তার আসন থেকে গর্জে উঠলেন, তখন পুরো সংসদ মুহূর্তের জন্য স্থবির হয়ে পড়েছিল। কেন আজ রাষ্ট্রপতির ভাষণের সময় জামায়াত এবং এনসিপি সংসদ থেকে বেরিয়ে গেল? কেনই বা জুলাইয়ের বিপ্লবের অন্যতম আইকন শহীদ শরীফ ওসমান হাদির নাম শোক প্রস্তাব থেকে সচেতনভাবে বাদ দেওয়া হলো? আজ আমরা পর্দা তুলছি সেই সব রহস্য থেকে যা এদেশের রাজনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করছে। দর্শক, যে সত্যের মুখোমুখি হতে চলেছেন তা জানলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে 12ই মার্চ 2026 একটি সন্ধিক্ষণ। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার নথিপত্রে আজ সেই সাক্ষী ধরা পড়ল যা পুরো জাতি আশা করেছিল। বিরোধী দল আগেই একটি কঠোর বার্তা দিয়েছিল এবং তারা তা অক্ষরে অক্ষরে পালন করল। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, যিনি ফ্যাসিবাদের আশীর্বাদ পুষ্ট হিসেবে পরিচিত, যখন তার ভাষণ দিতে দাঁড়িয়েছেন তখনই জামায়াতে ইসলামী এবং এনসিপির সংসদ সদস্যরা কোনো রাগঢাক না রেখে একযোগে ওয়াকআউট করলেন। কেন এই ওয়াকআউট? এর পেছনে রয়েছে জুরাইনের শহীদদের সেই অবিনশ্বর রক্ত যার দাগ এখনো শুকায়নি। এই নতুন বাংলাদেশে যারা ফ্যাসিবাদের সুবিধাভোগী ছিল, তাদের মুখ থেকে গণতন্ত্রের বুলি শোনার ধৈর্য বা সময় এদেশের মানুষের নেই। সংসদ থেকে তাদের বেরিয়ে যাওয়া ছিল সেই অপমানের প্রতিবাদ, কিন্তু এই প্রতিবাদ ছিল কেবল মুদ্রার এক পিঠ, অন্য পিঠে ছিল এক ভয়াবহ বৈপরীত্য। একদিকে যখন শহীদদের রক্তের সম্মানে বিরোধী দল কক্ষ ত্যাগ করছে, অন্যদিকে সরকারি দলের আসনে বসা বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান তখন হাততালি দিচ্ছেন। এই হাততালি কি কেবল রাষ্ট্রপতির ভাষণের প্রতি সমর্থন, নাকি এটি কোনো গোপন রাজনৈতিক সংকেত যে বিএনপি এখন সিস্টেমের সাথে মানিয়ে নিতে চাইছে? তারা কি আওয়ামী লীগের পুরনো কট্টর অবস্থানের বদলে এখন সমঝোতার পথ বেছে নিয়েছে? এই হাততালি রাষ্ট্র ক্ষমতার সমীকরণে এক নতুন নীল নকশার ইশারা দিচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে প্রতিটি সচেতন মহলে। সংসদীয় রাজনীতির ইতিহাসে আজকের ঘটনাকে মাইল ফলক বলা যায়, তবে তা ইতিবাচক কিনা তা সময় বলবে। শোক প্রস্তাব উত্থাপন করার সময় সরকারি দল বিএনপি অত্যন্ত সুকৌশলে ও সচেতনভাবেই জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আইকন ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নাম তালিকা থেকে বাদ দিয়ে দেয়।
কেন এই কার্পণ্য যে হাদি নতুন বাংলাদেশ গড়ার জন্য জীবন বিলিয়ে দিলেন, যার খুনিরা আজ ভারতে বসে নতুন ষড়যন্ত্র করছে, সেই হাদির নাম প্রথম প্রস্তাব থেকেই বাদ দেওয়াটা কি কেবলই অনিচ্ছাকৃত ভুল, নাকি কোনো রাজনৈতিক প্রতিপক্ষের আইকনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে বিএনপির ভয়? ঠিক এই মুহূর্তেই ঘটে গেল সেই বিস্ফোরণ। বিরোধী দলীয় উপনেতা জামায়াতে ইসলামীর বর্ষিয়ান নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের প্রতিবাদে ফেটে পড়লেন। তার সেই তীব্র প্রতিবাদ সংসদকে মুহূর্তে স্তব্ধ করে দিল। তিনি কেবল ওসমান হাদির নামই দাবি করলেন না, বরং তিনি উচ্চারণ করলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এবং মাওলানা মতিউর রহমান নিজামীর নাম। এই যে সাহসী দাবি, এটি কেবল নাম অন্তর্ভুক্ত করার লড়াই নয়, এটি ছিল জুলাইয়ের শহীদদের চেতনার সাথে বেইমানি করা সরকারি দলকে আয়নায় দাঁড় করিয়ে দেওয়ার মতো এক দুঃসাহসিক পদক্ষেপ। স্পিকার শেষ পর্যন্ত দাবি মানতে বাধ্য হলেন, কিন্তু প্রশ্ন রয়ে গেল, শোক প্রস্তাবের এই তালিকা কি বিএনপির রাজনৈতিক এজেন্ডার প্রতিফলন ছিল? দর্শক, আপনারা কি বুঝতে পারছেন রাজনীতির এই দাবা খেলায় কত বড় পর্দার আড়ালের ষড়যন্ত্র লুকিয়ে আছে? আমরা দেখছি কিভাবে জুলাইয়ের চেতনাকে কৌশলে পাশ কাটিয়ে বিএনপি তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে। এই প্রতিবেদনের সবচেয়ে চাঞ্চল্যকর অংশটি আসছে, যেখানে আমরা উন্মোচন করব কেন মেজর হাফিজকে স্পিকার করা হলো এবং কিভাবে খুনিদের আইনজীবীকে ডেপুটি স্পিকার বানিয়ে দেওয়া হলো। সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে প্রতি মুহূর্তের এই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে এখনই আমাদের চ্যানেল নিউজ বিডি লাইভ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার চোখ এড়িয়ে না যায়। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রভাবের বড় প্রমাণ হলেন মেজর অবু হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। 111-এর উত্তাল সময়ে যখন হাসিনা ও খালেদাকে মাইনাস করার ষড়যন্ত্র চলছিল, তখন সংস্কারপন্থী এই মেজর ছিলেন সেই ফর্মুলার অন্যতম কারিগর। দলের সর্বোচ্চ ফোরাম থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়ে একসময় যিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়েছিলেন, সেই হাফিজ সাহেবই আজ বিএনপির আশীর্বাদে জাতীয় সংসদের স্পিকার। এটি কি কোনো রাজনৈতিক কৌশল, নাকি তারেক রহমানের বাধ্যবাধকতা? যে হাফিজ একসময় বিএনপিতে পরিবারতন্ত্রের অবসান চেয়ে প্রকাশ্য বিদ্রোহ করেছিলেন, আজ সেই তিনি খালেদা জিয়ার ছেলের আশীর্বাদ পুষ্ট হয়ে স্পিকারের চেয়ারে বসে আছেন। একেই কি বলে রাজনীতির গোলকধাঁধা? দিন শেষে আদর্শের চেয়েও প্রাপ্তি অপ্রাপ্তির হিসাব যে বড় হয়ে দাঁড়ায়, আজকের এই নিয়োগ তার প্রমাণ। স্পিকার হওয়ার দৌড়ে ডক্টর মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী বা অ্যাডভোকেট জাইনুল আবেদিনের মতো হেভিওয়েটরা থাকা সত্ত্বেও হাফিজ সাহেবকে বেছে নেওয়াটা ছিল বিএনপির এক সারপ্রাইজিং মুভ। এটি কি সেই সংস্কারপন্থী ধারার প্রতি বিএনপির নতুন কোনো ঝোঁক, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য? আরও বিস্ময়কর হলো ডেপুটি স্পিকারের পদ। অ্যাডভোকেট কায়সার কামাল, যিনি বর্তমান সরকারের ভূমি প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছিলেন, তাকে ডেপুটি স্পিকার বানানো হয়েছে। কিন্তু রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় নৈতিক প্রশ্নটি উঠছে তার অতীত নিয়ে। অভিযোগ রয়েছে এই কায়সার কামালি জুলাই বিপ্লবের আইকন শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের আইনি লড়াই লড়েছিলেন এবং তাদের জামিন করিয়েছিলেন। ভাবা যায়, যে খুনিরা আজ ভারতের রিমান্ডে বসে নতুন ষড়যন্ত্র করছে, সেই খুনিদের আইনি সুরক্ষা দানকারীকে যখন নতুন বাংলাদেশের সংসদের ডেপুটি স্পিকার বানানো হয়, তখন জুলাইয়ের শহীদদের আত্মার কি অবস্থা হতে পারে? এটি কি কোনো নিছক কাকতালীয় নিয়োগ, নাকি এটি এক ভয়াবহ ইঙ্গিত যে আগামী দিনে এই সংসদ কেমন করে চলবে? এই নিয়োগের মাধ্যমে কি বিএনপি দেশবাসীকে কোনো বিশেষ বার্তা দিচ্ছে? আগামী কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আভাস পাওয়া যাচ্ছে, আর সেই পরিবর্তনের চিত্র এই স্পিকার ও ডেপুটি স্পিকারের নিয়োগেই পরিষ্কার। 12ই মার্চ 2026 নতুন বাংলাদেশের এই যাত্রা কি তবে একতরফা আধিপত্যের দিকে? সরকারি দল বিরোধী দলের সাথে ন্যূনতম কোনো আলোচনা না করে একতরফাভাবে সবকিছু চাপিয়ে দিচ্ছে। মেজর হাফিজকে স্পিকার হিসেবে চাপিয়ে দেওয়া এবং খুনিদের আইনজীবীকে ডেপুটি স্পিকার করার মাধ্যমে বিএনপি দেশবাসীকে একটি স্পষ্ট স্বৈরতান্ত্রিক আভাস দিয়ে দিল। আমাদের শঙ্কা হলো, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশ নিয়ে যে আশা ছিল, বর্তমান পরিস্থিতি দেখে তা বিলীন হতে চলেছে। সংসদে এমন কোনো প্রজ্ঞাবান ও বলিষ্ঠ পার্লামেন্টেরিয়ান আজ বিরোধী দলগুলোতে নেই, যারা এই আধিপত্যবাদী সিদ্ধান্তগুলোকে যৌক্তিক কাউন্টার দিতে পারে। না এনসিপিতে আছে, না জামায়াতে। এর ফলে সংসদ কি আবারও সেই পুরনো ধাঁচের রাবার স্ট্যাম্পে পরিণত হবে? সরকারি দলের সব অন্যায় সিদ্ধান্তের প্রতিধ্বনি কি আবারও এই ভবনে প্রতিধ্বনিত হবে? জুলাই গণ অভ্যুত্থানের মূল চেতনার বিপরীতে গিয়ে বিএনপি আজ যে পথ বেছে নিয়েছে, তা কি জাতির জন্য আগামী দিনে আরও বড় রাজনৈতিক সংকট ডেকে আনবে না? আমরা দেখছি এক নতুন মাস্টার মাইন্ডের উত্থান, যারা গণতন্ত্রের মোড়কে আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করতে চায়। তাদের এই নীল নকশা যদি রুখে দেওয়া না যায়, তবে জুলাইয়ের সেই রক্তস্নাত বিপ্লব কি ইতিহাসের পাতায় কেবল একটি ব্যর্থ উদাহরণ হয়ে থাকবে? এই প্রশ্নের জবাব দেওয়ার সময় এসেছে। আমরা কি তবে আবার সেই একই গর্তে পা দিতে যাচ্ছি? সাংসদীয় রাজনীতির এই সংকট গভীর থেকে গভীরতর হচ্ছে, আর সাধারণ মানুষ আজ অসহায় দর্শক। রাজনীতি এখন আর আদর্শের জায়গা নেই, এটি পরিণত হয়েছে ক্ষমতার লিপসার এক রঙ্গমঞ্চে। আর এই রঙ্গমঞ্চের নেপথ্যে যারা কলকাঠি নাড়ছে, তাদের চেনার সময় এসেছে। জুলাইয়ের রক্ত এখনো শুকায়নি, অথচ ক্ষমতার মসনদে বসে থাকা মানুষগুলো সেই রক্তের দাগের ওপর দাঁড়িয়েই নিজেদের স্বার্থ হাসিল করছে। এটিই কি সেই নতুন বাংলাদেশ? এর চেয়ে বড় বেইমানি আর কি হতে পারে? এই পরিস্থিতিতে এনসিপি বা জামায়াতকে তাদের অবস্থান আরও কঠোর করতে হবে। যদি তারা এই আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে
চালাতে না পারে তবে সংসদ ভবন হয়তো আবারও স্বৈরাচারের অভয়ারণ্যে পরিণত হবে। আজকের এই দিনটি তাই শুধু একটি অধিবেশনের দিন নয়, এটি একটি সতর্ক বার্তা। জাতি দেখছে, জাতি বুঝছে। যারা আজ ক্ষমতার মোহে অন্ধ তারা হয়তো বুঝতে পারছে না যে তাদের এই নীল নকশা কত বড় পতনের দিকে তাদের নিয়ে যাচ্ছে। আমরা নিউজ বিডি লাইভের মাধ্যমে বরাবরই সত্য তুলে ধরেছি। আজ সংসদে যা দেখলাম তা কোনো স্বাভাবিক সংসদীয় কার্যক্রম নয়, এটি একটি সুপরিকল্পিত পরিকল্পনা। আগামী দিনে এই দেশ এবং সংসদ কিভাবে চলবে তা আজই নির্ধারিত হয়ে গেল। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।